হে এভরিওয়ান, আমি বাপ্পা। সিনেমাকে ভালোবাসি, তাই সিনেমাকে নিয়ে কথা বলি। সেই পরিপ্রেক্ষিতে আজকের যে সিনেমাটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্যান ইন্ডিয়ান সিনেমা কুলি। এটি একটি অ্যাকশনধর্মী সিনেমা। এই সিনেমায় অসংখ্য তারকার মিলনমেলাই বলা যায়। শুরুতে যদি এই সিনেমার গল্প নিয়ে বলতে চাই, এখানে একজন ব্যক্তির খুন হয় এবং সে যখন খুন হয় তখন তার পরিবারও বিপদে পড়ে। তার পরিবারকে রক্ষা করার জন্য এবং সেই খুনের প্রতিশোধ নেওয়ার জন্য যিনি খুন হন তার একজন পুরাতন বন্ধু আসেন। সুতরাং এই সিনেমাটিকে আপনাকে হলে গিয়ে দেখতে হবে কীভাবে সেই খুনের প্রতিশোধ নেওয়া হয় এবং সেই পরিবারটিকে রক্ষা করা হয়। এবার যদি আসি অভিনয় নিয়ে, শুরুতেই বলতে হয় রজনীকান্ত স্যারের কথা। উনি এই বয়সে এসেও তার সেই সোয়াগ, তার সে স্টাইল, তার সেই অ্যাকশনের প্যাটার্ন ধরে রেখেছেন। এটা খুবই ভিজুয়ালি দেখতে খুবই সুন্দর লাগে এবং তার ডায়লগ ডেলিভারি বলেন, তার অভিনয়ে যে কতটা মনোমুগ্ধকর, যারা রজনীকান্ত স্যারের ফ্যান তারা তো বুঝতেই পারছেন। এবার যদি আসি নাগার্জুনের কথায়, নাগার্জুন তার জায়গা থেকে বেস্ট একটি সিনেমার উপহার দিয়েছেন। যতটুকু তার স্ক্রিন প্রেজেন্টেশন ছিল যথেষ্ট ভালো করার চেষ্টা করেছেন। তো যারা হয়তো নাগার্জুনকে আগে হিরো ক্যারেক্টারে দেখেছেন, কিন্তু এটাতে উনি হয়তো একটা নেগেটিভ ক্যারেক্টারে দেখবেন এবং তার সেই আগের অরাটা এখনও পর্যন্ত বজায় রাখার চেষ্টা করেছেন। এরপর বলেন এখানে একজন আমাদের বলিউডের, যাকে আমরা মিস্টার পারফেক্ট বলি, আমির খান, এবং সেই সাথে উপেন্দ্র, এই দুজন তারকাও তাদের ক্যামিও রোল প্লে করেছেন। তাদের স্ক্রিন প্রেজেন্টেশন খুব বেশি না থাকলেও যতটুকু ছিল খুবই ভালোভাবে তারা সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এবং শ্রুতি হাসানও তার জায়গা থেকে যতটুকু সম্ভব করার চেষ্টা করেছেন। কিন্তু এখানে এতগুলো তারকার মধ্যে একজনের কথা আলাদা করে বলতে হয়, যিনি হচ্ছে সুবিন। উনি একাই এই পুরো সিনেমাটিকে টেনে নিয়ে গেছেন। তার অভিনয়, তার ডায়লগ ডেলিভারি, তার প্রত্যেকটা সিনের প্রেজেন্টেশন এতটাই মনোমুগ্ধকর, আপনি পুরো সিনেমাটাই কেন জানি মনে হবে এটা তো রজনীকান্ত স্যারের সিনেমা না, এটা সুবিনের সিনেমা। উনি এত ভালো অভিনয় করেছেন। আমি যদি বাড়িয়ে বলতে চাই তাহলে উনি যতজন তারকা ছিল সবার সাথে উনি সমান তালে মানে অভিনয়ের পারদর্শিতা দেখিয়েছেন। পুরো সিনেমার তার ডায়লগ ডেলিভারি, তার অ্যাকশন সিন বলুন, তার ইমোশন সিন বলুন, খুবই সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। এটা দ্বারা বারবার উনি প্রমাণ করেছেন উনি কত বড় জাতের অভিনেতা। এবার যদি সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গান নিয়ে বলতে চাই, এটা তো আলাদা করে বলার কিছু নেই যে অনুরোধ তার লাইফের বেস্ট ভার্সনটা এখানে দেওয়ার চেষ্টা করেছেন। তার যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড, এটি যখন বাজে, আপনি সিনেমাটি মাঝে মধ্যে যদি আপনি কখনো খেয়াল হারিয়ে ফেলেন, ওই আপনাকে খেয়াল হারিয়ে ফেলার মুহূর্তের থেকে বেরিয়ে আনার কাজে সাহায্য করবে হচ্ছে এইখানকার যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড। আপনাকে ভিজুয়ালিভাবে তাক করে লাগানোর মতো প্রত্যেকটা সিনের মধ্যে এভাবে ইউজ করা হয়েছে। এবার যদি এই সিনেমার বেশ কিছু খারাপ দিক রয়েছে সেগুলো নিয়ে যদি কথা বলতে চাই, শুরুতে হচ্ছে স্টোরি নিয়ে। একটি আহামরি কোনো স্টোরি না, যে একটা নর্মাল একটা আমরা এই ধরনের সিনেমা অনেকবার দেখে এসেছি, কিন্তু এটা যেহেতু এত বড় একটা বাজেটের, এত প্যান ইন্ডিয়ান সিনেমা, আমি আরও এর বেশি আশা করেছিলাম। যেই স্টোরি লাইনের উপর সিনেমাটায় গিয়েছে, এই স্টোরি লাইনের জন্য এত বড় স্ক্রিন টাইম কোনো দরকার ছিল না। প্রায় এটা 3 ঘন্টার মতো কাছাকাছি একটা সিনেমা। শুরুতে ফার্স্ট হাফ খুবই এঙ্গেজিং মনে হয়েছে, যেখানে আপনার থেকে দেখতে মনে হবে ও আচ্ছা এই সিনটার পরে এই সিনটা আসতেছে, হয়তো এটা সেকেন্ড হাফে গিয়ে এটার রহস্যটা উদ্ঘাটন হবে। কিন্তু হতাশ হচ্ছে যে ফার্স্ট হাফের পরে সেকেন্ড হাফে গিয়ে ওইসব বিষয়ের সাথে কোনো কিছুই খোলাসা করা হয়নি। এবং প্রত্যেকটা সেকেন্ড হাফে গিয়ে আপনি কিছুক্ষণ পর বুঝতে পারবেন হচ্ছে এই সিনেমাটির ফার্স্ট হাফে যেভাবে এঙ্গেজিং নিয়ে শুরু করেছে, সেকেন্ড হাফে একদমই খেয়াল হারিয়ে ফেলেছে। এবং সেকেন্ড হাফের কিছু কিছু সিনের মধ্যে গিয়ে দেখা যাচ্ছে যে উনি এখানে যিনি গল্পটি লিখেছেন তিনি শেষ দিয়ে তাড়াহুড়া করে সিনেমাটা শেষ করার চেষ্টা করেছেন। মানে এখানে আপনি সেকেন্ড হাফে গিয়ে সব কিছু গুলিয়ে ফেলবেন, একটার পর একটা সিন আসতে থাকবে, কিসের সাথে কী মিলাচ্ছে বুঝতে পারবেন না। এবার যদি আসি অভিনয় নিয়ে, রজনীকান্ত স্যারের কথা এখানে বারবার একটা বলতে, এই সিনেমাটিতে উনি সেই তার পুরাতন সিনেমার বিভিন্ন সিনের সাথে মিলে যায়, যেটা খুব বেশি ভালো লাগে না দেখতে। যেহেতু উনি এত গুণী অভিনেতা, তার
ক্যারেক্টারটাকে আরও বেশি ভিন্নভাবে দেখালে আরও বেশি ভালো লাগতো। তাছাড়া এই সিনেমার মধ্যে যেখানে আমির খান এবং হচ্ছে উপেন্দ্রকে কেমিও দেওয়া হয়েছে, বিশেষ করে উপেন্দ্রের যেই ক্যারেক্টারটি রয়েছে সেই ক্যারেক্টারটি উপেন্দ্র ছাড়া অন্য কাউকে দিলেও সেও করতে পারতো। ওখানে ওই যে উপেন্দ্র মতো একজন তারকাকেই দিতে হবে এমন কিছু না। তাছাড়া আমির খানের বিষয়টা নিয়ে বলতে চাই, যখন আমির খানের হচ্ছে ক্যামিওটার ফার্স্ট উনি এন্ট্রি নেয়, ওই এন্ট্রি পর্যন্ত ওনাকে দেখতে ভালো লাগে। এরপরের ওনার ডায়লগ ডেলিভারি বলুন, তার অভিনয় বলুন, উনি যে একজন কত বড় মাপের অভিনেতা সেটি খুব বেশি ফুটিয়ে তোলা সম্ভব হয়নি। কারণ এখানে হচ্ছে খুব বেশি এস্টাবলিশ ছিল না। সেকেন্ড হাফে গিয়ে মানে ওনাদেরকে দিয়ে শুধুমাত্র ওই সিনেমার কেন জানি মনে হচ্ছে ওই প্রমোশন করানোর জন্য ওনাদেরকে ইউজ করা হয়েছে। গল্পের জন্য ওনারাই যে ওই সিনগুলোর জন্য ওই ক্যারেক্টারের জন্য প্রযোজ্য এটা কোনোভাবে বোঝা যায়নি। তাছাড়া হচ্ছে ওই আরেকটা যেটা স্পেসিফিক বলতে চাই, যখন এখানে একটা লাস্টে একটা সিন আছে যখন হচ্ছে রজনীকান্ত স্যার তার ব্যাক স্টোরির গল্পটা বলে, উনি শুধু এটা গল্পের মতো মুখেই বলে গেলেন, ওটার জন্য কোনো সিনই ছিল না। মুখে আমরা যেরকম কোনো একটা গল্প শোনাই কাউকে, ওরকমই জাস্ট মুখেই বলে গেলেন যে ওনার অতীতে কী কী সিনগুলো হয়েছে। এটা দেখতে খুবই বাজে লেগেছে। তাছাড়া আর সুতরাং এই সিনেমাটার মধ্যে যতটুকু আশা রেখেছিলাম সেটা পুরোপুরি ফিল আপ করতে পারিনি। সেই পরিপ্রেক্ষিতে এই সিনেমাটা আমার কাছে একটা অ্যাভারেজ একটি সিনেমা। যদি আমাকে রেটিং করতে বলা হয় তাহলে আমি এটাকে 3.5 দিব আউট অফ 5-এর মধ্যে। আপনারাও জানাবেন আপনাদের মতামত কী। আমি চেষ্টা করছি আমার যতটুকু সম্ভব অনেস্ট রিভিউটা দেওয়ার। পরবর্তীতে অন্য কোনো সিনেমা নিয়ে আলোচনা করা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।